ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। এই যেই দুইটা একই দিকে গেছে ওই দুইটার যোগফল হবে যেটা উল্টা দিকে গেছে। তাহলে কোনটা কি উল্টা দিকে গেছে? 8টা। আসসালামু আলাইকুম, আমি শাশরিফুল ইরশাদ, পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ডিপার্টমেন্ট ট্রিপলিতে। আমি ফিজিক্সের কোয়াডমেন্ট হিসেবে আছি। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভেক্টর। এইচএস এর খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সাথে অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি পুরোপুরি আমাদের স্টাডি দিতে চাই। পড়াশোনা শুরুর আগে বিখ্যাত বিজ্ঞানী লর্ড ক্যালভিনের একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। তো তিনি যেটা বলছিলেন সেটা হচ্ছে, আমি যদি কোনো একটা বিষয় সম্পর্কে জানি তাহলে সেই বিষয়টাকে একটা পরিমাপ দ্বারা মাপতে পারবো। কি ব্যাপারটা? অর্থাৎ একটা নাম্বার দ্বারা প্রকাশ করতে পারবো। তো আমরা বিশ্বজগতের যত কিছু পরিমাপ করতে পারি সব কিছুকে আসলে আমরা কোয়ান্টিটি বলি, রাশি বলি। এখন এই রাশিকে আসলে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। ভাই এটা 9 10 পড়ছি, সমস্যা নেই। তো এই যে ভেক্টর রাশি, এই ভেক্টর সম্পর্কে তাহলে আমরা অলরেডি জানি। ভেক্টর হচ্ছে এমন একটা কোয়ান্টিটি যে কোয়ান্টিটির মানও আছে, ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে, দিকও আছে। সুন্দর। আর স্যার এছাড়া কি আর কোনো কোয়ান্টিটি আছে ইউনিভার্সে? আছে, টেনসর কোয়ান্টিটি। ওকে, সুন্দর। তো ভেক্টর কোয়ান্টিটি আমরা কি বললাম? যে এর ম্যাগনিটিউড থাকবে এবং ডিরেকশন থাকবে, মান থাকবে এবং দিক থাকবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, মান এবং দিক আছে, ম্যাগনিটিউড এবং ডিরেকশন। আচ্ছা, সুন্দর স্যার। এখন আমাদের কি কি আছে এমন বিষয়? সরণ, বেগ, ত্বরণ, বল, ওজন, ভার কেন্দ্র, ভর কেন্দ্র, এই সকল জিনিস ব্লা ব্লা বোর্ড যা কিছু লেখা আছে। এখন স্যার এখানে তো ব্লা ব্লা বলতেছেন, বাট পরীক্ষাতে কোশ্চিন আসে। সুন্দর। তাহলে পরীক্ষার কোশ্চিনের জন্য আমাকে ট্রিক্স শিখে নেই। ট্রিক্সটা হলো, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। আচ্ছা স্যার, এটাতে আপনি কি বুঝাচ্ছেন? স্যার এটা একটা নিমোনিক। তো এই নিমোনিক দিয়ে আমি সকল ভেক্টর রাশিকে একসঙ্গে নিয়ে আসছি। ভতে হচ্ছে ভরবেগ বা ভার কেন্দ্র, ভার কেন্দ্র তো না, ভার কেন্দ্রিক বল। বেতে হচ্ছে বেগ, শতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল, প্রাবল্য, সকল প্রকারের প্রাবল্য, অতে হচ্ছে ওজন, ততে হচ্ছে ত্বরণ বা তীব্রতা, যেমন তড়িৎ তীব্রতা আমরা পড়ছি। মতে মন্দন, ভাসে ভ্রামক। স্যার ভ্রামক কি জিনিস এটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব হয়তো কোন এক সময়। সান্দ্রতা, স্যার এটাও তো শুনলাম, কখনো তো শুনি 9 10-এ। ঠিক আছে, সমস্যা নাই, অনেক কিছু নতুন শেখা যায়, তার মধ্যে এটা একটা। কারণ সান্দ্রতা কি? সান্দ্রতা আসলে আমরা পড়বো ফিজিক্স ক্লাস এবারের 7 যে চ্যাপ্টারটা, ওখানে। সান্দ্রতা যদি আমি একদম 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 জাস্ট শর্টকাটে বলতে চাই, তো সান্দ্রতাকে বলা যায় এটা আসলে তরলের আঠালোতা। তরলের আঠালোতা, যেমন আমরা মধু বলি, যদি আমরা একটা মধু এবং পানিকে চিন্তা করি তাহলে মধুর যে আঠালোতাটা বেশি, তাহলে মধুর সান্দ্রতা বেশি। আচ্ছা ঠিক আছে স্যার, এরপরে আগে প্রেমে ভাসে প্রেমে। আচ্ছা, এই প্রেমে দিয়ে আমরা অনেক কিছুই মনে রাখতে পারবো, তার মধ্যে একটা হচ্ছে প্লবতা। স্যার প্লবতা বল পড়ছি না? হ্যাঁ পড়ছি। এছাড়া আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে পৃষ্ঠটান। স্যার এটা আবার কি জিনিস? এটা নতুন দেখতেছি, পৃষ্ঠ টান। তাহলে এটা একটা টান, পৃষ্ঠের টান, পৃষ্ঠের জন্য যে বল, পৃষ্ঠের টান, পৃষ্ঠ টান। ঠিক আছে স্যার, আর কিছু জানবো। তাহলে আমরা কি শিখলাম? ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এটা হচ্ছে ভেক্টরের জন্য নিমোনিক। আচ্ছা স্যার বুঝলাম, ভেক্টরের জন্য নিমোনিক শিখলাম। এখন নিমোনিক কি কাজে লাগবে? এমসিকিউ কাজে লাগবে। স্যার তাহলে বাকিটা কি? আরেকটা রাশি আছে, আরেকটা কোন রাশি ছিল? ভেক্টর রাশি এবং হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কেমন মনে রাখবো? স্যার এই বাদে যা কিছু আছে সবগুলো হচ্ছে স্কেলার রাশি, সোজা কথা। ঠিক আছে, ওকে সুন্দর স্যার, বুঝছি, আশা করি বুঝছি।
তাহলে একটু কষ্ট করে খাতায় নোট আপ করে রাখেন সবকিছু। আচ্ছা আমি একটু জাস্ট সবকিছু ক্লিয়ার আপ করে নিই। ওকে, সুন্দর। এখন আমি একটা কনসেপ্ট দিয়ে শুরু করতে চাই। স্যার আমি ভেক্টরটাকে ফিল করতে চাই। ধরো তুমি একটা সার্টিন জায়গায় গেছো, যেই জায়গা থেকে তোমার বাড়ি হচ্ছে 40 মিটার দূরে অবস্থিত, 40 মিটার দূরে অবস্থিত। এখন তুমি কি যে কোনো জায়গায় গেলে হবে? এই দিক দিয়ে গেলে হবে, এদিক দিয়ে গেলে হবে, এদিক দিয়ে গেলে হবে? এটা তো 40 মিটার, এটাও তো 40 মিটারই, তাই না? এটা 40 মিটারই ধরে নিলাম। যে কোনো গেলে হবে না, তোমাকে একটা নির্দিষ্ট সার্টেইন দিকে যাইতে হবে, একটা সার্টেইন দিকে যাইতে হবে, সার্টেইন দিকে আসতে হবে। তাহলে ওই তুমি সার্টেইন দিকে যাচ্ছ এবং ওই 40 মিটারে যাচ্ছ, ওইটাই হচ্ছে আমাদের ভেক্টর। 40 মিটারে যাচ্ছ এবং সার্টেইন দিকে যাচ্ছ, মান আছে, দিক আছে, এটা একটা ভেক্টর। এখন তাহলে এই জিনিসটাকে আমাদের বইপত্রে খুব সুন্দরভাবে করে এক্সপ্লেইন করা হয়েছে। ধরো তুমি একটা সার্টেইন দুটা পয়েন্ট দেওয়া আছে, এ এবং বি। তাহলে এ পয়েন্ট থেকে তুমি অনেকগুলো উপায়ে বিতে যেতে পারো, অনেকগুলো উপায়ে বিতে যেতে পারো, তাই না? তো এই যে অনেকগুলো উপায়ে তুমি বিতে যাচ্ছ, যতটুকু জায়গা তুমি অতিক্রম করতেছো ওইটাকে আমরা চিন্তা করতে পারি ওইটা হচ্ছে তার দূরত্ব। অনেক উপায় হতে পারে, যে এখান থেকে তুমি যাচ্ছ, এদিক দিয়ে যাচ্ছ, এদিক দিয়ে যাচ্ছ, আবার এটাও একটা উপায় হতে পারে, তাই না? এটা একটা দূরত্ব। সুন্দর। আচ্ছা, তো এই যে তুমি অনেকগুলো উপায় আছে, আমি একটু মিশাই নেই, সবগুলা ঠিক করে নেই। তুমি অনেকগুলো উপায় আছো, এর উপায়ের মধ্যে এটা একটা উপায় হইতে পারত। এখন তুমি চিন্তা করো দেখি, এর সর্বনিম্ন দূরত্বটা কি এটা হবে না? হ্যাঁ, এইটাই একমাত্র দূরত্ব, এইটা একমাত্র উপায় যার মাধ্যমে আমার অতিক্রান্ত দূরত্বটা, অতিক্রান্ত যে পথটা, এটা সর্বনিম্ন হবে। ঠিক আছে, সুন্দর। তাহলে এই যে অতিক্রান্ত পথ সর্বনিম্ন হইল, এইটাকেই আমরা বলি হচ্ছে সরণ। সরণ কি? সরণ হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। খুবই ইম্পর্টেন্ট কথাটা, খুব কাজে লাগবে, খুব খুব বেশি কাজে লাগবে। সর্বনিম্ন দূরত্ব। সুন্দর। এছাড়া এটা কি বলা যায়, তোমরা খেয়াল করো তো, এগুলো একটু বাঁকা তারা ছিল, তাই না? এই পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যাচ্ছিলাম, এগুলো একটু বাঁকা তারা ছিল। কিন্তু এখন যখন আমি যাচ্ছি, এটা ডেফিনেটলি একটা সরল রৈখিক দিক, একটা সরল রৈখিক দিক। হ্যাঁ, সরল রৈখিক দিক। তাহলে এইটাকে আমরা আবার বলতে পারি সরল রৈখিক দূরত্ব। যাক, সমস্যা নাই, আমরা বুঝছি আশা করি ইনশাল্লাহ। এরপরে আমরা আরো কিছু বেসিক্স জানতে চাই। ঠিক আছে স্যার। এখন স্যার ভেক্টর তো বুঝলাম, ভেক্টর কি? এমন একটা কোয়ান্টিটি যার হচ্ছে ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে। সুন্দর। এখন ভেক্টরকে প্রকাশ করা হয় কেমনে? আমরা দেখছিলাম ভেক্টরকে প্রকাশ করা হয় এই রকম একটা চিহ্নের মাধ্যমে। আসলে তোমরা যদি অ্যারো দেখে থাকো, বাস্তবে প্রকাশ করা হয় ওই অ্যারো দিয়ে। এরোর সামনেরটা একটু এরকম না? হ্যাঁ, এরকম। এবং টিক চিহ্নটার এই যে এই দিকে একটু বাঁকানো থাকে আসলে, মানে এটা আমরা প্রকাশ করি না, এরকম দেখতে আসলে মেইনলি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা একটা ভেক্টর প্রকাশের মাধ্যম। এখন স্যার আপনি তো আঁকে দেখালেন, নরমালি কেমনে আঁকবেন, নরমালি কেমনে প্রকাশ করবেন? তাহলে সুন্দর, চলে আসেন কিভাবে প্রকাশ করব। আমরা ভেক্টরকে প্রকাশ করি কোনো একটা কিছু, তার উপরে এই রকম একটা তীর চিহ্ন দিয়ে। স্যার এটাই একমাত্র উপায়? না স্যার, আরো উপায় আছে। আমাদের বই পত্রিকাতে দেখবেন এরকম করে তীর চিহ্ন দেওয়া নাই। তাই কি আছে ওখানে? ওখানে করছে কি, আমার একটা হরফই দিছে এবং ওই হরফটাকে অনেক বেশি পরিমাণে বোল্ড আপ করে দিছে। তারপরে আমরা বুঝলাম যে এইভাবেও আমরা প্রকাশ করতে পারি। কিন্তু এই জিনিসটা শুধুমাত্র প্রকাশনার ক্ষেত্রে, পাবলিশমেন্টের ক্ষেত্রে আমরা হাত দিতে পারবো না। ঠিক আছে স্যার, খুব ভালো। স্যার আরো কোনো ওয়ে আছে? হ্যাঁ স্যার, আরো ওয়ে আছে। আর আরেকটা ওয়ে দেখাই। আরেকটা ওয়ে হচ্ছে স্যার এইভাবে লিখে নিচের দিকে অ্যারো চিহ্ন প্রকাশ করা। সুন্দর। আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আরো কোনো চিহ্ন টিহ্ন আছে? না স্যার, থাক, আর না বলে। আচ্ছা, তো এইভাবে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করতেছি। সুন্দর। অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি। আচ্ছা স্যার, এর মানটা কেমনে প্রকাশ করা হয় শুনে রাখো। তুমি যদি ভুলক্রমে প্রকাশনাটা খাতায় লিখে দাও, জাস্ট কোনো ধরনের কোনো অ্যারো চিহ্ন ছাড়া, ওটাই হচ্ছে তোমার মান। আচ্ছা সুন্দর। স্যার আর কোনো ওয়ে নাই? ওটা তো 3টা ওয়ে দেখাইলেন, আরেকটা ওয়ে দেখান না। আচ্ছা, আরেকটা দেখাই ফেলি, আসো। এখন তুমি যদি অ্যারো চিহ্ন দিয়ে দাও এবং তারপরে তুমি একটা মডুলাস দিয়ে দাও, তাহলে এইটাই হচ্ছে তার মান প্রকাশ করবে। তাহলে আমরা কি দেখলাম? ভেক্টরের প্রকাশের রূপ হচ্ছে এই 3টা,
এবং তুমি যদি এর ম্যাগনিটিউড প্রকাশ করতে চাও তাহলে এই দুইটা উপায়ে প্রকাশ করতে পারো। আচ্ছা স্যার, বুঝছি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এরপর শুরু করি। আচ্ছা, এখন আমরা একটা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে জানবো। এটাকে বলা হয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক কেন? এখানে তিনটা মাত্রা আছে, এক্স মাত্রা, ওয়াই মাত্রা এবং জেড মাত্রা। সুন্দর। এখন এই যে তিন মাত্রা, এইটাকে আবার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা হয়। কি বলা হয়? কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এবং স্যার হুট করে কার্তেশীয় কেন নাম আসছে? কারণ কার্তেশীয় নামে একজন বিজ্ঞানী হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করছেন। সুন্দর। স্যার এটাতে কি করা হয় আসলে? আচ্ছা, উনার ব্যাপারটাই বলি আমি। তো উনি সবার প্রথমে একটা মাছি দেখছেন, ঠিক আছে? তো ওই মাছি দিয়ে উনি দেখতে চাইলেন যে এইটার আমি অবস্থানটা কেমনে ডিনোট করতে পারি। দেখো এইটার অবস্থান, এটা মাছি ঘুরে, এটার অবস্থান ডিনোট করার জন্য আমার সাপেক্ষে, যার সাপেক্ষে নির্ণয় করতে হয় তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। আমার সাপেক্ষে নির্ণয় করার জন্য ব্যাপারটা লাগবে হচ্ছে তিনটা অক্ষ লাগতেছে, যে আমার এই যে এক্স অক্ষ বরাবর আমার সামনে থেকে কত দূর আছে, আবার এই যে উপরে দিকে কতটুকু আছে, আবার এই বরাবর কতটুকু আছে, এই এক্সিস বরাবর কতটুকু আছে। দেখো একটা এইদিকে, একটা এই বরাবর, আরেকটা হচ্ছে আমার এইখান থেকে এই বরাবর, যেটা জেড অক্ষ। তাহলে আমার বুঝলাম যে তিনটা অক্ষ আমাকে লাগে। সুন্দর। এই তিনটা অক্ষ লাগতেছে। এখন এই তিনটা অক্ষে আমরা এক্স অক্ষে বরাবর প্রকাশ করি হচ্ছে একটা ভেক্টর, যাকে বলি আই, ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করি হচ্ছে জে, জেড অক্ষ বরাবর প্রকাশ করি হচ্ছে কে। এখন এই যে তুমি প্রকাশ করলা হুট করে, এই যে এই জিনিসগুলাই হচ্ছে একক ভেক্টর। এক্স্যাক্টলি বলতে গেলে আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। সুন্দর। তাহলে এক্স অক্ষ বরাবর এ আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। সুন্দর সুন্দর সুন্দর। তো ভাবি, ধরো এখানে একটা বিন্দু আছে। আচ্ছা, তো এই বিন্দুটাকে প্রকাশের জন্য তাহলে অবশ্যই এক্স অক্ষ দিতে হবে, ওয়াই অক্ষ দিতে হবে, এবং জেড অক্ষটাকে যদি আমি একটু এইভাবে নিতাম তাহলে আমি এমনি লিখতে পারতাম অবশ্যই জেড অক্ষ নিতে হবে। সুন্দর। তাহলে এই যে এই বিন্দুটাকে প্রকাশের জন্য এক্স লাগতেছে, ওয়াই লাগতেছে, জেড লাগতেছে। তাহলে আমি এটাই লিখতে পারি স্যার একটা ভেক্টর এ, যেখানে আই লাগবে, জে লাগবে, কে লাগবে। এখন যদি সবগুলাই লাগতেছে আমরা একটা প্লাস দিয়ে ফেলি। আমরা ধরলাম যে এক্স অক্ষ বরাবর লাগতেছে হচ্ছে এ, ওয়াই অক্ষ বরাবর লাগতেছে হচ্ছে বি, এবং জেড অক্ষ বরাবর লাগতেছে হচ্ছে সি। তো এখন কি হবে ব্যাপারটা? এখন হবে এই ভেক্টরটা এ আই প্লাস বি জে প্লাস সি কে। ঠিক আছে স্যার, এ আই প্লাস বি জে প্লাস সি কে। এটা অলরেডি হচ্ছে আপনারা 9-10 একটু একটু করে দেখে আসছেন। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, এখন তাহলে আমরা এইটাকে প্রকাশ করলাম, এটা একটা ভেক্টর। এখন এই ভেক্টরের মানটা কেমন প্রকাশ করব? শুনে রাখেন, মানটা হচ্ছে সেই ভেক্টরের আই বরাবর, বি বরাবর এবং সি, আই বরাবর, জে বরাবর এবং কে বরাবর যেগুলো আছে এই সবগুলোর স্কয়ারের রুট, অর্থাৎ এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে মান প্রকাশের রুট। স্যার এটা মান প্রকাশ কি আসলে হইছে না? কেন? কারণ এখানে আমি ওই মডুলাস চিহ্নটাই দেইনি। আর মডুলাস মানে হচ্ছে মান প্রকাশ করবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে, সুন্দর 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 সুন্দর। তাহলে এরপরে আমরা যেহেতু বেসিক পুরো বুঝে গেছি, তাহলে এরপরে আমরা একটু সামনে আগাইতে পারি। আচ্ছা, সুন্দর 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 সুন্দর। এখন আমরা ভেক্টরের বেসিক কিছু সূত্র দেখব। এই সূত্রগুলা কি বলে? মোটামুটি 5টা সূত্র আছে। যদি কখনো এমসিকিউতে আসে জানে নাও, ভেক্টরের মেইনলি সূত্র হচ্ছে 5টা, ভেক্টর যোগের সূত্র হচ্ছে 5টা। এখন এই ভেক্টর যোগের 5টা সূত্রের মধ্যে 3টা সূত্র বলে আমার যেই কোনো সংখ্যক ভেক্টর যদি একই দিকে যায়, যেই কোনো সংখ্যক ভেক্টর যদি একই দিকে যায়, দেখো একই দিকে যাচ্ছে না, এ থেকে বি, হ্যাঁ গেছে। আবার এই দেখো বি থেকে যদি আমি সি বলতাম, আমি একটু সিটা এখানে উঠে গেছে, আমি একটু সিটা লিখে ফেলি। তাহলে এ থেকে বি থেকে যদি সি বলতাম, তাহলে একই দিকে আছে, সুন্দর, একই দিকে যায়। এবং এবং আরেকটা ভেক্টর যদি তার বিপরীত দিকে থাকে, তুমি খেয়াল করো তো, এই দুটা একই দিকে কিন্তু এই আর ভেক্টরটা এই দুইটার বিপরীত দিকে। হ্যাঁ, তবে
ওই যে বিপরীত দিকে গেল না, ওই বিপরীত দিকের ভেক্টরটা হচ্ছে বাকি যে ভেক্টরগুলো একই দিকে আছে তার যোগফলের সমান। স্যার কি বলছেন আমি বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো আবার একটু রিপিট করে নিই। তা কি বলতেছিলাম আমি বলতেছিলাম যেই দুইটা একই দিকে যাবে বা তিনটা একই দিকে যাবে, তাহলে এখানে কয়টা একই দিকে গেছে? দুইটা। দেখি দুইটা একই দিকে গেছে। আচ্ছা এটা সি ছিল, তা কি গেছে? আমি ধরলাম এটা পি আর ধরলাম কিউ, তাহলে পি এবং কিউ একই দিকে গেছে। আচ্ছা সুন্দর, তাহলে পি এবং কিউ একই দিকে স্যার গেছে। এখন এটা কেমনে এইভাবে প্রকাশ করলাম জানি, কারণ ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এই যেই দুইটা একই দিকে গেছে ওই দুইটার যোগফল হবে যেটা উল্টা দিকে গেছে। তাহলে কোনটা কি উল্টা দিকে গেছে? আরটা। তাহলে আর ইজ ইকুয়াল টু আমি বলতে পারি পি প্লাস কিউ, যেটা অলরেডি ছিল। স্যার এটা কি শুধুমাত্র এই যে এমন ভাবে ক্ষেত্রে প্রযোজ্য? আচ্ছা চিন্তা করি যে স্যার আমি বলতে পারি যে টি ইজ ইকুয়াল টু, কেন টি ইজ ইকুয়াল টু? দেখো একটু খেয়াল করো, এইটা উল্টা দিকে গেছে একমাত্র, বাকি সবগুলো হচ্ছে একই দিকে গেছে। টি ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। ঠিক আছে, সো এইটাই হচ্ছে আমার কথা, যেটা উল্টা দিকে গেছে ওইটা ইজ ইকুয়াল টু যেগুলা একই দিকে গেছে, পি প্লাস কিউ প্লাস আর প্লাস এস। সুন্দর। আচ্ছা আর কিছু লাগতেছে না আমার, আশা করি ইনশাল্লাহ। এখন স্যার এইটা যদি জানি আমি কি এইটা কি বলতে পারবো? ধরলাম যে একই দিকে, মানে এইটা আর একই দিকে না, এটা বিপরীত দিকে। চিন্তা করতে এটা কেমন? ধরলাম এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এই জিনিসটা হচ্ছে আর। আচ্ছা সুন্দর, ওকে। তাহলে এখন আমি চিন্তা করি, তাহলে আগে যখন পি কিউ একই দিকে ছিল এবং আর উল্টা দিকে ছিল, তখন আমরা বলতে পারতাম যে স্যার আর মানে হচ্ছে পি প্লাস কিউ। আচ্ছা একটা কাজ করি তো, এই আরটাকে আমরা উল্টা দিকে নিয়ে নিই। শুনো, ভেক্টরকে এইভাবে উল্টা দিকে লেখা যায়, তাহলে উল্টা দিকে যদি নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে? এটা মাইনাস আর। হ্যাঁ স্যার এখন ঠিক আছে, তাহলে এটাই কি লেখা যায়? পি, এখন আমি বলতে পারি যে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু মাইনাস আর। হ্যাঁ বলতে পারি কি আগের অনুসারে? হ্যাঁ পারি। তা স্যার এখন কি লিখতে পারি? পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0 লেখা যায় কি? ऐसा যায়। এখন আমরা যদি খেয়াল করি প্লাস আর নিচ্ছি, তার মানে কোনটা? এই যে এটাই প্লাস আর, এটা ছিল মাইনাস আর। তাহলে দেখো পি কিউ আর যদি একই দিকে কাজ করে তবে তবে এদের ফলাফলগুলা পুরোপুরি শূন্য, যোগফলটা পুরোপুরি শূন্য। ঠিক আছে, এখন এই জিনিসটা কি আমাদের একটা জিনিসকে প্রকাশ করে? দেখো আমার আগে আমি দুইটা পয়েন্ট নিয়েছিলাম, এ এবং বি। তাহলে এখন এ এবং বি দুইটা পয়েন্টকে আমি একসঙ্গে নিয়ে আসি। ধরো এইটাকে আমি মার্জ করে দিলাম, এটা এত বড় হয়ে গেল। এখন এদের মধ্যে কোনো সরলরৈখিক দূরত্ব আছে? না, দুটো পয়েন্ট তো একই। আর সরলরৈখিক দূরত্ব আমরা কি বলতাম? সরণ। তো সরণ কত এখানে? 0। আমরা আলটিমেটলি আমরা দেখতেছি, দেখো ওই সবগুলা যায় আলটিমেটলি একটা জায়গায় মিলিত হয়েছে, সরণ 0। তার মানে হবে চিন্তা করতে পারো পি প্লাস কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 0, একটা পয়েন্টে মিলিত হলে 0। তাহলে এখানে শুধুমাত্র এইভাবে যদি হয়, ধর আমি এইভাবে আসলাম, এটা ধরলাম পি কিউ আর এস টি আর কি আছে ধরলাম ইউ, এই সবগুলার ফলাফল 0। কেন? যেই পয়েন্ট থেকে শুরু করছিল সেই পয়েন্টেই আবার ফেরত আসছে। সোজা কথা আমি যদি বলি তাহলে হচ্ছে আদি বিন্দু এবং শেষ বিন্দু হচ্ছে এক জায়গায়, এই জন্য পুরাটাই হচ্ছে 0। স্যার এটা কোথায় কাজে লাগবে? অনেক জায়গায় কাজে লাগবে। চলো আমরা চলে যাই। ধরো দুইটা ভেক্টর আছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তাহলে আমরা ভেক্টরকে এভাবে প্রকাশ করি, আমরা জানি। এখন তুমি তোমার চোখের দেখায় বুঝতে পারতেছো যে পিটা এবং কিউটা একই দিকে, তাই না? আচ্ছা কি হয়ে গেল? পিটা এবং কিউটা একই দিকে, কিন্তু তুমি দেখতে পাচ্তেছো চোখের দেখায় স্যার এই দুটা একই না। অবশ্যই একই না, তাই না? সার্টেন পরিমাণ ডিফারেন্স আছে। পি কিউ একই দিকে, তবে এরা
একই রকম না, একই ম্যাগনিটিউডের না, তখন তাকে স্যার আমরা বলবো যে এরা হচ্ছে সদৃশ ভেক্টর। এরা একই দিকে ক্রিয়াশীল দুইটা, তবে এদের মান হচ্ছে অসমান, তখন তাকে বলবো আমরা সদৃশ ভেক্টর। কি বলবো স্যার? সদৃশ ভেক্টর। এখানে একটু দেওয়া আছে ইকুয়াল ভেক্টর, স্যার ইকুয়াল ভেক্টর না, ইকুয়াল ভেক্টর কোন ভেক্টর? শুনেন, যদি এই দুইটা একই সঙ্গে ক্রিয়া করে, একই রকম ভাবে ক্রিয়া করে, একই দিকে ক্রিয়া করে এবং এদের ম্যাগনিটিউড সেম হয়, অর্থাৎ এখন পি এর মান যা, কিউ এর মানও তা, এবং এদের দিকও সেম, তখন তাকে আমরা বলবো স্যার ইকুয়াল ভেক্টর। এটাকে বাংলায় বলে স্যার সমান ভেক্টর। কি বলে? সমান ভেক্টর। সুন্দর। তাহলে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা সদৃশ ভেক্টর কি, একটা হচ্ছে সমান ভেক্টর কি। এখন তা শুনে রাখেন। যদি এমন হয় তাহলে আমি একটু মিশাই, আশা করি বুঝছি। আচ্ছা আমি পুরোটাই মিশে ফেলি, হ্যাঁ কেমন? আচ্ছা, তাহলে আমরা সদৃশ ভেক্টর বুঝলাম, সদৃশ ভেক্টরের হচ্ছে অসমান হবে এবং একই দিকে ক্রিয়াশীল হবে, আর সমান ভেক্টরের হচ্ছে একই দিকে ক্রিয়াশীল হবে এবং এবং হচ্ছে সমান হবে মান। যদি সমান হয় তখন স্যার আমরা বলবো যে এইটা হচ্ছে ইকুয়াল ভেক্টর। সুন্দর। আচ্ছা, এখন চলে আসি আমরা, তাহলে সদৃশ ভেক্টর আছে, তাহলে এর বিপরীতে একটা ভেক্টর থাকবে যাকে আমরা বলবো বিদিশ ভেক্টর। কি বলবো? বিদিশ ভেক্টর। আচ্ছা সুন্দর। এখন বিদিশ ভেক্টর কেমন হবে? দেখো আগেরটা কেমন ছিল, দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছিল এবং তাদের মান ছিল অসমান। তাহলে এখন ব্যাপারটা এমনই যে দুইটা অসমান ভেক্টর এরা কাজ করবে হচ্ছে বিপরীত দিকে, তাহলেই আমরা বলবো স্যার এইটা হচ্ছে বিসদৃশ বা বিদৃশ ভেক্টর। এটাই হচ্ছে বিসদৃশ বা বিদৃশ ভেক্টর। আহা কি একটা অবস্থা, ঠিক করে নিলাম। ওকে স্যার ঠিক আছে, তাহলে ধরলাম যে এটা পি এবং এটা হচ্ছে কিউ, তাহলে পি এর মান ইজ নট ইকুয়াল টু কিউ, এবং তোমার চোখের দেখায় বুঝতে পারতেছো যে দুইটার দিক হচ্ছে বিপরীত দিক, তাহলে এই দুইটা ভেক্টর হচ্ছে বিদৃশ ভেক্টর। এখন যদি স্যার কোনোভাবে পি এবং কিউ এর মান সমান হয়ে যায়, পি এবং কিউ এর মান সমান হয়ে যায়, তখন তাকে বলবো আমরা বিপরীত ভেক্টর। কি বলবো? বিপরীত ভেক্টর। যে পি এবং কিউ এর মান সমান এবং এরা বিপরীত দিকে ক্রিয়া করতেছে, তখন তাকে আমরা বলবো বিপরীত ভেক্টর। সুন্দর। এই যেটা বললাম বিপরীত দিকে ক্রিয়াশীল দুটো সমান ভেক্টরের মানকে দুটো সমান মানের ভেক্টর, এটাকে আমরা বলি হচ্ছে বিপরীত ভেক্টর। সুন্দর স্যার। আচ্ছা, তাহলে এগুলো যদি বুঝি তাহলে আমার জন্য আসলে অনেক কিছু বোঝা অলরেডি হয়ে গেছে। আচ্ছা সুন্দর। এখন আমি ভেক্টরের এক ভেক্টরকেই পরিচয় করাবো। আবার ভেক্টরকে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতাম না, অ্যারো চিহ্ন দিয়ে, দেখো তো একটু আমরা এমন ভাবে প্রকাশ করতাম, আমরা এমন ভাবে প্রকাশ করতাম, তাই না? আমি এইটাকে একটু ডিফারেন্ট ভাবে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি তোমাকে, আর পুজো করাচ্ছি, রিপ্রেজেন্ট না পুজো করে যাচ্ছি। এখন এই যে তুমি মাথার মতো অংশটা দেখতেছো, আমি এটাকে বলি আসলে মাথা, এটা আমার স্টাইল, আমি কি বলি? মাথা। আচ্ছা, আর এই যে একটু পেছনে দেখতে পাচ্ছ, পেছনে কি থাকে, নিচে দিকে কি থাকে? পা। তাহলে নিচেটা হচ্ছে পা। এখন স্যার বইয়ে কি মাথা এবং পা লেখা আছে আপনার মতো? স্যার বইয়ে লেখা আছে শীর্ষবিন্দু। স্যার ওই যে মনে পড়ে না, মাথা শীর্ষ, এটাকে বলা হয় শীর্ষ বিন্দু। আর এই পাটাকে বইয়ে লেখা হয়েছে পাদবিন্দু। মাথা শীর্ষবিন্দু, এটাকে বলা হয় পাদবিন্দু, নিচেটা পাদবিন্দু। এখন শুনো, যদি এমন হয় আমাকে ফিক্স করে দিছে যে আমাকে এখান থেকে শুরু করতে হবে, একটা সার্টেন বিন্দু থেকে শুরু করতে হবে, এইখান থেকে শুরু করতে হবে, যতগুলো ভেক্টর ততগুলো এখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তাহলে ওই যে ফিক্স করে দিয়েছে, কোনটা ফিক্স করে দিয়েছে? পা বা পাদবিন্দুটা ফিক্স করে দিয়েছে। তখন কি এর ব্যাপারটা ও কি ফ্রি? না, ও ফ্রি না, ও ফিক্সড, ওকে এখান থেকে শুরু করতে হবে। তাহলে ও হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, ও হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা একটু সুন্দর করে সংজ্ঞাটা দেখে ফেলি। তাহলে যার পাদবিন্দু নির্দিষ্ট তাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। যার পাদবিন্দু নির্দিষ্ট, আদি বিন্দু নির্দিষ্ট, তাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এখন এটা যদি সীমাবদ্ধ না থাকে, এটা যদি ফিক্স না থাকে,
যে এখান থেকে শুরু করো, তুমি তুমি এখান থেকে শুরু করো, তুমি চাইলে এখান থেকে শুরু করতে পারো। যদি এরকম হয় তখন তাকে বলবো আমরা ফ্রি না, তাহলে ফ্রি ভেক্টর, মুক্ত ভেক্টর, স্বাধীন ভেক্টর। তাহলে এরকম যদি হয় তখন তাকে বলবো আমরা স্বাধীন ভেক্টর, মুক্ত ভেক্টর, ফ্রি ভেক্টর। স্বাধীন ভেক্টর, মুক্ত ভেক্টর, ফ্রি ভেক্টর। যে আদি বিন্দুটা যে কোনো স্থানে নেওয়া যায়, এর পাদবিন্দু স্থির না, তখন তাকে বলবো মুক্ত ভেক্টর। সুন্দর। এখন 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 আমি সবকিছু ক্লিয়ার আপ করে দিই। এখন স্যার অবস্থান ভেক্টর সম্পর্কে আমরা জানবো। অবস্থান ভেক্টর কোন ভেক্টর? যে ভেক্টরের মাধ্যমে কোনো কিছুর অবস্থান নির্ণয় করা যায় মূল বিন্দুর সাপেক্ষে, তখন তাকে বলা হয় অবস্থান ভেক্টর। ধরো আমি কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নেই, তোমরা অবশ্যই কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেখছো, এক্স থাকে, ওয়াই থাকে, জেড থাকে। এই বিন্দুটাকে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে আমি এখান থেকে প্রকাশ যদি করি, আমি যদি এইখান থেকে প্রকাশ করি তাহলে এই বিন্দুটাকে আমরা জানি সর্বা থেকে বলা হয় অরিজিন বিন্দু, মূল বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে ওই জিনিসটা যেটা ছিল ওকে প্রকাশ করার যে মাধ্যম, এর অবস্থানটা ডিনোট করার যে মাধ্যম ভেক্টর যদি হয়, তখন তাকে আমরা বলবো এই জিনিসটা হচ্ছে অবস্থান ভেক্টর। কথা কোথায়? যে ভেক্টরের সাহায্যে অবস্থান নির্ণয় করা যায় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। সোজা, শেষ শেষ। এখন এই অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এটা মনে রাখো। অবস্থান ভেক্টরের অপর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। আচ্ছা স্যার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাংলা পড়তে ভালো লাগে না স্যার, তারপরও এরপরে আরো একটা বাংলা স্লাইড আপনার জন্য নিয়ে আসছি। আচ্ছা স্যার, কি গেল, কিছু করার নাই। এরপরে তাহলে আমরা একটু শুরু করি। এখন সমতলীয় ভেক্টর। আচ্ছা, সমতলীয় নামটা শুনেই তোমার সামনে একটা তথ্য আসার কথা, সমতল। তার তল কি? যার মধ্যে কোনো একটা বস্তু থাকে তাকে বলা হয় তল। তল কি ভেক্টর রাশি? তুমি দেখো তো, ভবসব প্রিয়তম ভাষে প্রেমেতে আমরা তল পড়ছি না। তল কি ভেক্টর রাশি? না। তল কি রাশি? স্কেলার রাশি। কিন্তু এই তলের মধ্যে তো বস্তুটা থাকে, ভেক্টর তো থাকে। তাহলে ওই যে ভেক্টর গুলো আছে একটা তলে, সমতল সমজাতীয় তলে, একই তলে যদি একটা ভেক্টর থাকে, তখন তাকে বলবো আমরা সমতলীয় ভেক্টর। দেখো এটা একটা তল, এই তলে দুটো ভেক্টর আছে পি এবং কিউ। পি এবং কিউ কে আমরা বলবো হচ্ছে সমতলীয় ভেক্টর। সুন্দর স্যার, সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন নেক্সটে আমরা চলে যাই। নেক্সটের ক্ষেত্রে দেখো সহ আদি ভেক্টর। আচ্ছা, সহ আদি ভেক্টর স্যার এটা কি জিনিস? সহ আদি ভেক্টর, দেখো ওই যে আমরা বললাম না কিছুক্ষণ আগে পাদবিন্দু, এই পাদবিন্দুটাকে অনেক সময় অনেকে আদি বিন্দু বলে পরিচয় করায় দেয় আর কি। তো এখন আমরা একটু বলি সহ আদি। স্যার এমন হয় দুইটা ভেক্টর আছে এবং দুইটা ভেক্টরই একটা আদি বিন্দু থেকে তৈরি হয়েছে, আর তিনটা হইতে পারে, চারটা হইতে পারে। আমি ধরলাম পি কিউ, ধরলাম আর, ধরলাম স্যার এস, এই ব্লা ব্লা, আপনার যা ইচ্ছা দেন। অনেকগুলো ভেক্টর একটা আদি বিন্দু থেকে তৈরি হচ্ছে, তখন তাকে বলবো সহ আদি ভেক্টর। একই আদি বিন্দু বিশিষ্ট ভেক্টর গুলোকে বলা হয় সহ আদি ভেক্টর। আদি বিন্দু একটা। আমরা নরমালি কি জানতাম যে একটা ভেক্টরে কি থাকে? ম্যাগনিটিউড থাকে, মান থাকে, ডিরেকশন থাকে, দিক থাকে। এখন একটা ভেক্টরের যদি শুধুমাত্র দিক থাকে, মান না থাকে, এটা কি সঠিক ভেক্টর? তুমি বলবা এটা কি ভেক্টরের রিয়েল সংখ্যা মেনে চলছে? না। তাহলে এমন একটা ভেক্টর যেই ভেক্টরের মান আছে তাকে বলবো আমরা সঠিক ভেক্টর। শেষ। প্রপার ভেক্টর যে ভেক্টরের মান আছে, মান শূন্য না, মান আছে মানে কি? মান শূন্য না, তাকে বলবো সঠিক ভেক্টর। স্যার যদি মান শূন্য হয়ে যায় তখন তাকে বলবো আমরা শূন্য ভেক্টর। যদি মান শূন্য হয়ে যায় তখন তাকে বলবো শূন্য ভেক্টর। স্যার তাহলে তো এখানে একটা বিষয় চলে আসছে, আপনি না বললেন যে ভেক্টর হতে গেলে মান লাগবে, দিক লাগবে। হ্যাঁ আমি বলছিলাম, সবকিছু তো আর একসঙ্গে একরকম হয় না। দেখো আমরা একটা এক্সাম্পল দিই, আসলে এক্সাম্পল দিলে বুঝবো। ধরো আমি একটা ভেক্টর আছে এদিকে পি এবং এইদিকে আরেকটা ভেক্টর কিউ, পি লিখলাম কিউ লিখলাম। ধরো পি হচ্ছে একটা বল, পি হচ্ছে একটা ফোর্স, যে ফোর্স আমি টানতেছি। কিউ হচ্ছে আরেকটা ফোর্স, যে ফোর্স আমরা টানতেছি। পি এবং কিউ ধরো সেম, পি এবং কিউ ধরো সেম, এর মানটা সেম। তাহলে পি এবং কিউ এর মান সেম হইলে
এখানে তুমি একটা বস্তু রাখো, তুমি আমার মনে করা যায় তুমি পিভট আনতেছিলা, কিউবট আনতেছিলা, এবং এইখানে কি কে কাটানছিলা, একটা বস্তুকে টানতেছে, সার্টেন বস্তুকে। তোমার কি মনে হয় এই বস্তুটা নড়বে? নড়বে না। কেন নড়তেছে না? কারণ দুইটার মান সেম, একটা অপরটাকে নালিফাই করে দিচ্ছে, একটা অপরটাকে নালিফাই করে দিচ্ছে। তাহলে একটা অপরটাকে নালিফাই করে দিচ্ছে, তার মানে আলটিমেটলি এদের যে লব্ধি বল পি এবং কিউ এর যে আলটিমেটলি লব্ধি বল রেজাল্টেন্ট ফোর্স, এটা কি জিরো না? হ্যাঁ জিরো, অবশ্যই জিরো। তখন তাকে বলবো স্যার শূন্য ভেক্টর। এখন স্যার শূন্য ভেক্টর কেন বলতেছি শুনেন, আপনি একটা আম প্লাস দুইটা আম যোগ করে বলতে পারবেন এটা তিনটা আম। আপনি কিন্তু একটা আম প্লাস দুইটা লিচুকে বলতে পারবেন না যেটা দুইটা লিচু, তিনটা লিচু বা তিনটা আম বলতে পারবেন? পারবেন না। তাহলে আমরা কি করতে পারি? সমজাতীয় জিনিসকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, এবং সমজাতীয় জিনিস যোগ বিয়োগ করে আমরা আলটিমেটলি কি বলতেছিলাম যে দুইটা আম নিছিলাম, একটা আম নিছিলাম, তিনটা আম। সমজাতীয় জিনিস যোগ বিয়োগ করে আমি সমজাতীয় জিনিস পাচ্ছি। তাহলে আমি আমি এখানে দেখতেছিলাম আমার জিনিস আছে দুইটা ফ্যাক্টর, তাহলে আমি যে জিনিসটা পাবো এটা ফ্যাক্টর নিশ্চিত। কথা বুঝছি? তাহলে এইটার মান না থাকুক কিন্তু এটা একটা ভেক্টর, এটাকে বলা হয় নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে এখন একটা কথা চিন্তা করবো, তাহলে এই যে নাল ভেক্টর এর নির্দিষ্ট কোনো দিক নাই। কারণ তুমি চিন্তা করো এটা একটা পয়েন্টে, এটা এদিকে হতে পারে, 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 একটা পয়েন্ট। ও যে কোনো দিকে চিন্তা করতে পারে না, যে কোনো দিকে আইতে পারে না? অবশ্যই হতে পারে। সুন্দর। আচ্ছা, এরপরে এরপরে আমরা কি পড়ছি? আমরা চিন্তা করি একটু আগে, আমরা সমান ভেক্টর পড়ছি, সরু ভেক্টর পড়ছি, আমরা শূন্য ভেক্টর পড়ছি। এখন শুনে রাখো, যদি এমন হয়, যদি এমন হয় একটা ভেক্টর এরপরে একে আমরা ডিভাইড করে দিছি আরেকটা মান দিয়ে। কার মান দিয়ে? ওই ভেক্টরের মান দিয়ে। একটা ভেক্টর আছে, ওই ভেক্টরের মান দিয়ে আমরা ভাগ করছি। এখন যেই মানটা আমরা পাবো, এর যে ম্যাগনিটিউডটা পাবো আমরা, সেটা ডেফিনেটলি 1 হবে। 2 ডিভাইড বাই 2 কত রে? 1। 3 ডিভাইড বাই 3 কত? 1। ভাই এটা কি বাচ্চার ব্যাপার? তাহলে আমি একটা ভেক্টর আছে, ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করেছি, তাহলে ফলাফল কত? 1। ফলাফল কত? 1। তাহলে ফলাফল যেহেতু 1 আসতেছে, এইরকম ভেক্টরকে আমরা বলি হচ্ছে একক ভেক্টর। স্যার নামটা পড়তে পড়তে মনে হচ্ছে না? ওই যে কিছুক্ষণ আগে আমি আয়তকে ফুটে পড়াইলাম না, আই জে কে। ঠিক আছে, খুব সুন্দর। তাহলে এইটার মান হচ্ছে 1, একক ভেক্টরের মান হচ্ছে 1। তাহলে এখন সংজ্ঞাটা কিভাবে দিব? সংজ্ঞাটা কিভাবে দিবেন? যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। ওকে স্যার, সুন্দর 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 সুন্দর। আচ্ছা, এরপরে বুধবার কিছু জিনিসপত্র আছে। পরস্পর লম্ব ভেক্টর, একটা ভেক্টর যদি অপর একটা ভেক্টরের লম্ব হয় তখন তাকে বলা হয় পারপেন্ডিকুলার ভেক্টর বা লম্ব ভেক্টর। মানে ধরো এখানে একটা ভেক্টর আছে, তো আরেকটা ভেক্টরও আছে এদিকে, তাহলে এরকম যদি হয় তখন তাকে বলবো আমরা লম্ব ভেক্টর। আরো কিছু ভেক্টর আছে, পোলার ভেক্টর। পোলার ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেটা ঘূর্ণনশীল নয়। ঠিক আছে, ঘূর্ণনশীল নয় এমন ভেক্টরকে পোলার ভেক্টর বলা হয়। সরলরেখীয় ভেক্টর, যদি একটা সরলরেখার উপর কাজ করে তখন তাকে বলবো সরলরেখীয় ভেক্টর। স্যার এক্সাম্পল দেন, আমি কিছু বুঝি নাই। ধরেন ধরেন একটা সার্টেন কোন একটা অবজেক্ট আছে, একটা অবজেক্ট, তো আপনি দুইটা হাত দিয়ে টানতেছেন, দুইটা হাত দিয়ে টানতেছেন। একটা টানতেছেন হচ্ছে 2 নিউটন বলে, একটা টানতেছেন হচ্ছে 4 নিউটন বলে। তাহলে এই যে আপনি একই অ্যাঙ্গেল টানতেছেন, একই অ্যাঙ্গেল, এদের মধ্যে ডিফারেন্স অ্যাঙ্গেল কত? ডিফারেন্স অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। একই অ্যাঙ্গেল টানতেছেন, তখন তাকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক ভেক্টর। একই সরল রেখা বরাবর ক্রিয়া করতেছে, একই সরল রেখা বরাবর ক্রিয়া করতেছে, একই সরল রেখা বরাবর ক্রিয়া করতেছে, তখন তাকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক ভেক্টর। এখন সরল রৈখিক ভেক্টর আমি পড়াইলাম। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে এই ভেক্টরের মানটা, ফলাফলটা কত হবে? 4 টানছিলাম, 4 নিউটন টানছিলাম, 2 নিউটন টানছিলাম, 4 নিউটন 2 নিউটন, তাহলে ফলাফল কত হবে আপনারাই বলেন। তাহলে ফলাফল ডেফিনেটলি হবে 4 নিউটন প্লাস 2 নিউটন, যাদের বুদ্ধি আছে জানবে, অবশ্যই 6 নিউটন, তাই না? বুদ্ধিমানরা বলে ফেলছে স্যার এটা তো 6 নিউটন। ওকে স্যার, সুন্দর সুন্দর। তাহলে এখন আপনারা চিন্তা করেন তো, যদি ব্যাপারটা এরকম হইতো, এদিকে আমি টানতেছি একটা বল আর এদিকে আরেকটা টানতেছে, এদিকে 6 নিউটনে, এদিকে আছে 2 নিউটনে,
তাহলে যখন একই দিকে ছিল তখন আমরা করলাম যোগ, তাহলে এখন যদি এরকম হয় দুইটা বিপরীত দিকে, তখন আমরা কি করব? বিয়োগ। তাহলে 6 নিউটন মাইনাস 2 নিউটন হবে 4। ঠিক আছে স্যার, এরকম করে আমরা করবো নিষ্পত্তি। যাক, এইটা যখন আমরা করছি তখন তো আমরা দেখলাম স্যার একটা দিকে যখন হয় তখন এরকম হয়, বিপরীত দিকে এরকম হয়। আচ্ছা ওকে, সো আমরা জানি অনেকেই ইন্টারেস্টেড, আবার অনেকে একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ আসলে ক্লাস এত লম্বা হলে ঘুম ঘুম পাওয়া স্বাভাবিক। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে এখানকার টপিকটা, যে দুইটা যদি একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে, ডিফারেন্ট অ্যাঙ্গেলে কাজ করে, তবে ব্যাপারটা কি এরকম হতে পারে, এটা নেক্সট ক্লাসে দেখবো। সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানাইলাম। সালামু আলাইকুম।